আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণিরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 25 পৃষ্ঠা অনুসরণী 4 গাণিতিক প্রতীক এই অধ্যায়ের একেবারে 1 নম্বর থেকে সবগুলো সমাধান করে দেব। তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে যে 1 নম্বরে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। অর্থাৎ কোনটা খোলা বাক্য আর কোনটা গাণিতিক বাক্য সেটা বলতে হবে, শনাক্ত করতে হবে, মানে চিহ্নিত করতে হবে। শুধু পাশে লিখে দেবো। যেহেতু তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো, আমি আর পুরোপুরি তুলছি না, তাহলে অ্যাট ফার্স্ট প্রথম অবস্থায় আমরা এটাকে গাণিতিক বাক্য করব। এই গাণিতিক বাক্যটা কি হচ্ছে, লেখা আছে যে গাণিতিক বাক্য লেখা আছে 9কে 7 দ্বারা গুণ করলে, তো 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80। আচ্ছা, এখন এটা কি ধরনের বাক্য? এটা খোলা বাক্য না গাণিতিক বাক্য হচ্ছে, তাই না? এটা আমাদেরকে বলতে হবে। আচ্ছা, তোমরা বলো তো দেখি, 7 নং কত হয়? 7 নং 63 হয়। এটা অবশ্যই তাহলে মিথ্যা। তুমি সত্য না মিথ্যা এটা নির্ণয় করতে পারছো যে এটা সত্য না মিথ্যা। তুমি নিশ্চিতভাবে চিহ্নিত করতে পারছো যে এটা একটা মিথ্যা বাক্য। কি জন্য মিথ্যা হলো? 7 নং 63 হয় কিন্তু লিখেছি 80। তার মানে এটি একটি গাণিতিক বাক্য। ওকে, গাণিতিক বাক্য লিখে দিবে, এটি একটি গাণিতিক বাক্য। ঠিক আছে। 2 নম্বরটা, 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। তাহলে গাণিতিক বাক্যটা কি হচ্ছে? গাণিতিক বাক্যটা আমি আর কিছু লিখলাম না, এগুলো সহজ বিষয়। 42 থেকে ক বিয়োগ করলে বিয়োগফল কত হয়? 35 হয়। আচ্ছা, 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়, এটা কি শিওর আছে? শিওর নয়। এই কয়ের মান তুমি যদি মনে করো যে 7 ধরো, তাহলে 35 হয়, তাহলে ঠিক আছে। কিন্তু কয়ের মান যদি 11 হয়, তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই কয়ের মান যদি 20 হয়, তাহলে এখানে 20 বসায় দেখো, 35 হবে না। তার মানে এটা সত্য না মিথ্যা তুমি কোনো কিছুই পারফেক্টলিভাবে বলতে পারছো না, তাই না? অর্থাৎ এটা সত্য না মিথ্যা তা তুমি নির্ণয় করতে পারছো না। এই সত্য না মিথ্যা নির্ভর করবে এই কয়ের মানের উপর। তো কয়ের মান যেহেতু অজানা মানে যে কোনো সংখ্যাই হতে পারে, তাহলে এটি একটি কি ধরনের বাক্য? খোলা বাক্য। এটি একটি খোলা বাক্য। কারণ কি? এটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। ক্লিয়ার? তোমাদের জন্য আরেকটি সহজ পন্থা আছে। সহজ পন্থা হলো, কোনো অক্ষর অথবা কোনো চিহ্ন, এরকম চিহ্ন চতুর্ভুজ অথবা ত্রিভুজ এরকম যদি থাকে এখানে বাক্যের মধ্যে, তাহলে মনে করবো ওটা খোলা বাক্য। ব্যাস। তাহলে আর এরকম যে সেটা সত্য হোক আর মিথ্যা হোক যদি থাকে, ওটা হচ্ছে গাণিতিক বাক্য। আর যদি কোনো অক্ষর অথবা কোনো চিহ্ন থাকে, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তাকার, যেই থাক না কেন, বৃত্ত, তাহলে মনে করবো ওটাই হচ্ছে খোলা বাক্য। আশা করি বুঝতে পারছো, একবার ক্লিয়ার। তাহলে 3 নম্বরটা এবার তোমাদের কাছে চ্যালেঞ্জ রইল। আশা করি পারবে। যারা চ্যালেঞ্জে পারবে অবশ্যই স্যার উত্তর এত হবে এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। অর্থাৎ এত বলতে খোলা বাক্য হবে না গাণিতিক বাক্য হবে, তা তোমাদের কাছে আমার প্রাপ্য। আশা করছি যারা আমার চ্যানেল নিয়মিত দেখো, কমেন্ট করে জানিয়ে দিবে স্যার এটি একটি খোলা বাক্য অথবা গাণিতিক বাক্য। ওকে, এবারে 2 নম্বরটা ফলো করছো তোমরা। নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো। আমাদের জানা নেই প্রতীকের মানটা কি,
এবং যেন বাক্যগুলো সত্য হয়। প্রথম বাক্য বলেছে একটি ত্রিভুজের ক বাহু আছে, একটি ত্রিভুজের ক বাহু আছে। আচ্ছা, আমরা তো এটা জানি যে একটি ত্রিভুজের ক বাহু আছে, তো এই কয়ের মানটাই বের করতে হবে এখানে। যেহেতু বলেছে অজানা প্রতীক, অজানা প্রতীক বলতে এই যে কয়ের মান, এই কয়ের মানটা বের করতে হবে। তো আমরা কি জানি? আমরা জানি একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 3, তাই না? ত্রিভুজের কয়টি বাহু থাকে? এই যে ত্রিভুজের কয়টি বাহু? 1 2 3, 3টি বাহু থাকে। তাহলে যেহেতু ত্রিভুজের বাহুর সংখ্যা 3, অতএব ক সমান 3, তাই না? অজানা প্রতীকের মান বের হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি এটা। এবারে 2 নম্বরটা কি বলেছে যে ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। এই কয়ের মানটা বের করতে হবে। ক টাকার জিনিস কিনে, মনে করো তুমি একটা জিনিস কিনেছো, হ্যাঁ, সেই ক্রয় মূল্য হচ্ছে ক টাকা। আমি একটু বুঝিয়ে দিই, এখানে না, মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না যেহেতু স্ক্রিনে অঙ্ক রয়েছে। মনে করো তুমি একটা জিনিস ক্রয় করেছো, কিনেছো, সেই ক্রয় মূল্যটা ক টাকা। বিষয়টা বুঝো, ক্রয় মূল্যটা ক টাকা, তাই না? এই ক্রয় মূল্য ক টাকা মানে ক টাকা দিয়ে তুমি একটা জিনিস কিনেছো। তো এখানে বলেছে কোনো জিনিস, একটি জিনিস, যেহেতু দেওয়া নাই জিনিসের মূল্য, জিনিসের নামটা কি দেওয়া নাই, তুমি যে কোনো কিছু, মনে করো তুমি একটা আইসক্রিম কিনেছো অথবা কোনো একটি চকলেট কিনেছো, তার দাম নিয়েছে ক টাকা। এখন তুমি দোকানদারকে 50 টাকা দিলে। দোকানদারকে তুমি 50 টাকা যদি দাও, দোকানদার এই ক টাকা বাদ দিবে, কেননা ওই ক্রয় মূল্য হচ্ছে ক। এই 50 থেকে ক টাকা বাদ দিয়ে তোমাকে ফেরত দেবে কিন্তু, কি রাইট? তার মানে বিষয়টা হচ্ছে দাঁড়াচ্ছে কি, 2 নম্বরের গাণিতিক বাক্যটা কি হচ্ছে? গাণিতিক বাক্যটা হচ্ছে গাণিতিক বাক্যটা হচ্ছে তোমার এই যে 50 টাকা দিয়ে দোকানদারকে দিলে, দোকানদার তোমাকে আইসক্রিমের দাম মনে করো ক টাকা, সেটা নিয়ে নিবে। নেবার পরে, আচ্ছা এটা দিলাম না ব্র্যাকেট, নেবার পরে তোমাকে ফেরত দিল 23 টাকা। ঠিক আছে, এখন বলেছে যে ওই অজানা প্রতীকের মান বের করো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা করে যাই। দেখো একটু ভালোভাবে ফলো করো, বা দিয়ে করতে হবে। এখানে বা দিয়ে করতে হয় কারণ জানো যে সমান চিহ্নের ডানে এবং বামে যদি আমাদের কাজ থাকে অঙ্কের, অর্থাৎ রাশি থাকে দুইটা, এটা বড় হলে বুঝতে পারবে, তাহলে বা দিয়েই করতে হয়। যাই হোক, মাঝখানে সমান চিহ্ন থাকলে বা দিয়েই দুই পাশে অঙ্কটা মেলাতে হবে। আচ্ছা, বিষয়টা হলো কয়ের মান আমরা বের করব। এখন কয়ের মান বের করতে হলে কটা এদিকে রাখতে পারি আমরা, ঠিক আছে, তাহলে ক বিয়োগ অবস্থায় থেকে যাচ্ছে। কিন্তু যদি আমরা একটু টেকনিক করি, দেখো এই বিয়োগের মানটা আমরা কিভাবে পরিবর্তন করব। কটা যেহেতু বিয়োগ থেকে যাবে, পরবর্তীতে সমান চিহ্নের পর আরেকটা বিয়োগ আসবে, এই বিয়োগ আর এই বিয়োগ কেটে যায়, এত কিছু এখনই তোমাদের শেখার প্রয়োজন নেই। আমি একটু টেকনিক অবলম্বন করছি। এই পুরো 23টা আগে নিচ্ছি আমি, একবারে পুরো ডানেরটা বামে আর এই বামেরটা ডানে নিয়ে যাচ্ছি, এতে করে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। ঠিক আছে, আমি আবারও বলছি, পুরো ডানেরটা বামে এবং বামের অংশটা পুরো যদি ডানে যায় তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, বরং চিহ্নের পরিবর্তন হয় যে মনে করো দুইটা আছে তার মধ্যে একটা আমি নিলাম এদিকে, তখন চিহ্নের পরিবর্তন হয়। দেখো আমি এখন নিব এরকম করে, কি করে? সেটা হচ্ছে আমি এই কটা যদি এবার 23টা এখানে রাখি, 23টা এখানে রাখলাম, 23-এর সাথে 23 এখানেই রাখলাম। এইবার শুধু কটা যদি আমি এই সমান চিহ্নের ডানে নিয়ে আসি, এখন আছে বামে, এবার আমি সমান চিহ্নের ডানে নিয়ে এসে 23-এর সাথে যুক্ত করব, তাহলে সেটা যোগ হয়ে যাবে, আর 50 ওই অবস্থাতেই থেকে গেল। ক্লিয়ার? আরেকবার বলছি,
যখন সমান চিহ্নের পরের অংশ থেকে যে কোনো একটা পদ এদিকে চলে আসবে তখন চিহ্নের পরিবর্তন হবে। পুরাটাই যদি অল্টারনেট করো এপার ওপার তাহলে পরিবর্তন হবে না। ওকে, এবার আমি কটা এদিকে রেখে দিলাম। কয়ের আগে যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্ন প্রথমে দিলেও যা, না দিলেও তাই, সো এটাই রেখে দিলাম। এবার 50 আমি এখানে লিখলাম। 50 কিন্তু সমান চিহ্নের ডানেই আছে, দেখো 50 সমান চিহ্নের ডানেই আছে। আর 23টা আমি এবার এদিকে নেব, তাহলে কি হবে বলো তো? তাহলে অবশ্যই এখানে 23 কয়ের সাথে যোগ অবস্থা আছে, আর এরপরে গেলে বিয়োগ হয়ে যাবে, কেননা শুধু একটা অংশ আমি এদিকে নিলাম। এবার দেখো আমাদের সেই বিয়োগে বিয়োগে বা মাইনাস চিহ্ন কাটা যায়, এই বিষয়গুলো আর আসলো না এখানে, তাই না? তাহলে 23 থেকে 50 থেকে 23 আমরা বাদ দেবো। 7 হাতের 1 এখানে যোগ হলো, তাকে 3 2 27। ওকে, অতএব কয়ের মান 27, অজানা প্রতীকের মান বের হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তাহলে এটাও। আচ্ছা, এবারে 3 নম্বরটা লক্ষ্য করছো, বর্গাকৃতি কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। বর্গাকৃতির কিছু কাগজ আছে ক সেন্টিমিটার, অর্থাৎ আমি যখন একটা যদি দাগিয়ে নিই, মনে করো এই একটা বর্গাকৃতির, এই একটা বর্গ আঁকলাম, এটার হচ্ছে ক সেন্টিমিটার। তো আমরা জানি যে বর্গ 4 বাহু সমান, তার মানে এটাও তাহলে ক, আবার এটাও ক, এটাও ক, তাই না? এটা জানি। 1 নম্বর বলছে বর্গাকৃতির কাগজটির পরিসীমা কত। তো 1 নম্বর আমরা এভাবে লিখতে পারি, বর্গাকৃতির কাগজের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে লিখি, দেওয়া আছে বর্গাকৃতি কাগজের একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। অতএব বর্গের পরিসীমা, পরিসীমা বানানটা পরিসীমা, বর্গের পরিসীমা সমান, পরিসীমার সূত্র হচ্ছে এই 4 গুণ ক সমান 4 ক সমান 4 ক সেন্টিমিটার। অর্থাৎ আমি এখানে একবারে বুঝাতে চাচ্ছি যে পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? ক সেন্টিমিটার। অতএব বর্গের পরিসীমা 4 গুণ ক। ঠিক আছে, পরিসীমার সূত্রটা কি? পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। এটাটা আমি বুঝিয়ে দিলাম, সরাসরিভাবে লিখলাম। ঠিক আছে, না বুঝিয়ে সরাসরিভাবে লিখলাম, বর্গাকৃতি কাগজের একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার, অতএব বর্গের পরিসীমা 4 গুণ ক সমান 4 ক সেন্টিমিটার, এই, অন্য কিছুই না। ঠিক আছে, আর পরিসীমার সূত্রটা কি? পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। এখন এই 1 বাহুর দৈর্ঘ্য যদি এখানে 2 দেওয়া থাকতো তাহলে মনে করতে এখানে 2 বসতো, এখানে যদি 3 দেওয়া থাকতো তাহলে এখানে 3 বসতো। ঠিক আছে, তো যেহেতু আমাদের অক্ষর প্রতীক দেওয়া আছে, হ্যাঁ, যে 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার, সুতরাং 4 গুণ ক সেন্টিমিটার। ওকে, এরপরে 2 নম্বরটা, চলো 2 মিনিটে করে দিই 2 নম্বরটাও। 2 নম্বরটা বলেছে যে এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত। তো আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান ক গুণ ক বর্গ একক। ঠিক আছে, বর্গ একক, সরি ক গুণ ক না, বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু, অর্থাৎ 1 বাহু গুণ 1 বাহু। তো বাহু গুণ বাহু বলতে এই যে এই বাহু ক, এই বাহু ক, তাহলে ক গুণ ক, বর্গের ক্ষেত্রফল, এটা একটা বর্গের সূত্র
যে বর্গের ক্ষেত্রফল, যেমন ত্রিভুজের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তো বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। ঠিক আছে, এখন দেওয়া আছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান ক সেন্টিমিটার। এক বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। অতএব একটি বর্গের, একটি এভাবে লিখতে পারি, আমরা সংখ্যা দিয়ে লিখতে, একটি বর্গের ক্ষেত্রফল সমান, তাহলে একটি বর্গের ক্ষেত্রফল সমান কি, বাহু গুণ বাহু বলতে কি বোঝাচ্ছে, এই যে ক গুণ ক, ক গুণ ক বর্গ সেন্টিমিটার হবে, কেননা ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ। ঠিক আছে, সো ক্ষেত্রফল যখন আমরা লিখব একটি বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান ক গুণ ক বর্গ সেন্টিমিটার। এটা কেন হলো, এটা কেন হলো, এবার এটা একটু দেখি, সেন্টিমিটারে যদি গুণ করো তাহলে বর্গ সেন্টিমিটার হয়, আবার অনুরূপভাবে মিটারে যদি গুণ করো তাহলে বর্গ মিটার হয়, কিলোমিটারে গুণ করলে বর্গ কিলোমিটার। তো এখানে ক সেন্টিমিটার গুণ ক সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে, ক বর্গ সেন্টিমিটার অর্থাৎ ক স্কোয়ার, এই যে এরকম হচ্ছে। তো এটা দিয়ে লেখার দরকার নাই, যেহেতু আমরা বর্গ লিখেছি, ক গুণ ক বর্গ সেন্টিমিটার। ওকে, এখন একটি বর্গের ক্ষেত্রফল হলো এটা। অতএব এখানে বলেছে এরকম 3টি বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল কত। অতএব 3টি বর্গের ক্ষেত্রফল কত হয়, তাহলে 3 দ্বারা গুণ, এটা তো স্বাভাবিক, এটা 3 দ্বারা গুণ হলে এটা, খুব সহজে বুঝতে পেরেছে আশা করছি, বর্গ সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার। এখন সুতরাং দিয়ে কথাটা লিখতে পারো এইভাবে যে 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল এটা তুলে দেবে, যেহেতু কয়ের কোনো মান দেওয়া নেই, এটাই উত্তর। তাহলে শিক্ষার্থীর বন্ধুরা আজকে এ পর্যন্ত থাক, আগামী দিনে ইনশাল্লাহ 4 এবং 5 নম্বর সব কয়টাই করে দেবো। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।